গুড ইভিনিং। আজকে আহ, যে বিশেষ বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা মেনলি হচ্ছে আজকের যে জিও পলিটিক্যাল সিচুয়েশন আর তার রিলেশনে ইন্ডিয়ার যে স্ট্যান্ড বা ইন্ডিয়ার যে রিপারকাশন সেটা নিয়ে মূলত আমার আজকের প্রতিবেদন। তা আমি বেশি দীর্ঘায়িত করব না। যেটা শুরুর থেকে যদি আমি একটু বলি, তাহলে ঘটনাটা এইরকম যে যখন ট্রাম্প আসে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে, অ্যান্ড দ্যাট ইজ দিস ইয়ার অনলি, এবং তখন আমরা খুবই আহ, মানে যে ডেমোক্রেটিক সরকার বাইডেনের ছিল, সেটাও আমরা খুবই আর কি আহ, একটা অনীহা দেখাচ্ছিলাম যে এই বাইডেনের যাওয়া উচিত, কারণ ডিপ স্টেটের অ্যাক্টিভিটিটা অনেকটা বেড়ে গেছে। এটাই মেন কারণ ছিল। এবং রিসেন্ট যেটা ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের যে একটা র্যাডিক্যাল আপসার্জ, এবং বাংলাদেশের যে রাজনৈতিক একটা পরিস্থিতি, এবং যে ঘটনা 24-এ হয়েছিল, 2024-এ, তার একটা সুফল পাওয়া যাবে। এবং ট্রাম্প আসলে প্রবাবলি ওই জিনিসগুলোর উপর একটা বেটার অ্যাডমিনিস্ট্রেশন আসবে বলে এরকম একটা চিন্তা আমরা করেছিলাম। এবং প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন কি ডিপ স্টেটকে যাতে খুব বেশি আর এই সাউথ এশিয়ার দেশগুলোর উপর ছড়ি ঘোরাতে না দেওয়া হয়, তার উদ্দেশ্য ইন্ডিয়ানরা চেয়েছিল যে ট্রাম্প আসলে সেটা বেটার হবে। কিন্তু একটা জিনিস আমি খুব কুইকলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু কোনো কালই ভরসার লোক ছিল না। ইনফ্যাক্ট ট্রাম্প 1.0 যখন আমরা দেখি, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ট্রাম্প যদিও রিপাবলিকান, কিন্তু ট্রাম্প এসেই প্রথম যে আওয়াজটা তুলেছিল সেটা আমরা হয়তো এখন সবাই ভুলে গেছি। সেটা হলো যে ভারতের যে বিশাল সফটওয়্যারের যে একটা কর্মকাণ্ড চলছিল আমেরিকার মাটিতে, আমি বলবো যেটা ভারতীয়রা H1B ভিসা বা অন্যান্য আরো বিভিন্ন রকম ভিসা থ্রু দিয়ে সেখানে বিভিন্ন রকমের সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করতো মেনলি। বেশ কিছু ইন্ডিয়ান সফটওয়্যার জায়ান্ট আর টেকনিক্যাল জায়ান্ট বলা হয় যাদেরকে, যেমন TCS, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, কগনিজেন্ট। দেয়ার আর সো মেনি কোম্পানিজ, আমি সবার এখন নাম নিচ্ছি না। তা এরা এবং আরো বেশ অনামি বেনামি প্রচুর কোম্পানি আছে যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্টে বেসিক্যালি এই ব্যবসায় যুক্ত থাকতো। এবং তারা ইউএস এর বিভিন্ন সংস্থাকে তারা সফটওয়্যারের যে সলিউশন সেটা প্রোভাইড করতো। কিন্তু ট্রাম্প এসে কি বললো যে না, ইন্ডিয়ানদের এখানে কাজ করা চলবে না, H1 ভিসার উপর রেস্ট্রিকশন করলো, বললো আমেরিকা ফার্স্ট, আমেরিকানরা কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। এবং আমার মনে আছে ক্লিয়ারলি তখনও ভারতে খুব এটা নিয়ে একটা আওয়াজ উঠেছিল যে এতে তো আমাদের সফটওয়্যার ক্ষতিগ্রস্ত, এবং হয়েও ছিল, বেশ কিছুটা এফেক্ট পড়েও ছিল। এবং তারপরে খুব কুইকলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কোভিড আসে, এবং কোভিডের একটা এফেক্ট আমরা দেখতে পাই যে সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্টটা আর টিপিক্যালি যেটা মানে আমেরিকার মাটিতে বসে বা অনশোর যেটা আর কি, সেটা বন্ধ হয়ে যায়। এবং ভারতে তখন একটা কালচার শুরু হয় যে রাত্রিবেলা, অর্থাৎ আমেরিকার যেটা ডে টাইম, সেই টাইমে সমস্ত কাজ শুরু হয়। এবং এখান থেকেই বিভিন্ন রকম সলিউশনস প্রোভাইড করে ওখানে সেগুলো ক্লায়েন্টদের কাছে পাঠানো শুরু হয়। তো এটা একটা নতুন কালচার, অফকোর্স এটা খানিকটা এর জন্য হয়, কোভিডের জন্য। এবং ততদিনে আবার বাইডেন এসে গেছে, এবং বাইডেন যুদ্ধছে কোভিড নিয়ে। তো একটা ওই সময়টা গেছে তখন। তারপরে যাই হোক, একটা মোটামুটি একটা স্থিতাবস্থায় এসে গেছিল অ্যাটলিস্ট এই সফটওয়্যারের ফিল্ডে। তা এটা খুব স্বাভাবিক যে বিজনেস যখন চলে তার মধ্যে অনেক রকমের এরকম প্রতিবন্ধকতা আসে।
রাজনৈতিক উত্থান পতন হয়, পলিসি ডিসিশন চেঞ্জ হয়, অনেক রকম হয়, এটার কোনো নতুন কিছু নয়, এরকম ভাবেই চলতে থাকে বিজনেসটা। কিন্তু এবারে ট্রাম্প যখন এলো তখন প্রথমেই আমরা জানতাম একটা জিনিস, যে ট্রাম্প এবারে হাওয়া তুলেছে ট্যারিফ। এবং এই যে ট্যারিফ, এই ট্যারিফটা কিছুই না, আমেরিকার একটা জিনিস আমরা সবসময় এটা মনে রাখতে হবে আমাদের, যে আমেরিকার সাথে একটা ওয়ার্ড খুব ফিট করে, সেটাকে বলা হয় হেজিমনি। এখন এই আমেরিকান হেজিমনি, এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় এফেক্টিভ হয়েছে। সেটা ইতিহাস ঘাটলে দেখা যাবে সেই সাদ্দাম হোসেনের সময় থেকে জর্জ বুশ যেটা করেছিল, ন্যারেটিভ তৈরি করেছিল ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন করবে সাদ্দাম, এসব কিছুই না, সব ফালতু জিনিস। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ ইগো ক্ল্যাশ বেসিক্যালি। ইরাক যেহেতু আমেরিকার কথা শুনছিল না, সেই জন্য ইরাকের উপর আক্রমণ করল, এবং মুখ্য উদ্দেশ্য ওইটাই ছিল সাদ্দামকে মেরে ফেলা। তো এখন যেটা ওদের এই আমেরিকান হেজিমনি, এরা এক বড় অদ্ভুত। এবং ওই আমি কিছুদিন আগে মেজর গৌরব আরিয়ার একটা বেশ বক্তব্য শুনছিলাম, বেশ মজার বক্তব্য। উনি তো খুব হট বলেন। তো উনি বলছেন ট্রাম্প বেসিক্যালি ভীতু লোক, ওকে যদি একটু কড়কে দেওয়া হয় ও নাকি সটকে যাবে। কিন্তু আমি ঠিক সেভাবে এটাকে দেখি না, কথাটা খুব মানে খুব হয়তো ইয়ার্কির ছলে উনি বলেছেন। আসলে আমেরিকার পলিসি বা আমেরিকার যে রাজনৈতিক মতাদর্শ, সেটা কিন্তু অনেকটাই মানে সেখানে যেটা ফাইনালাইজেশন হয় বা যে ডিরেকশনটা হয়, সেটা কিন্তু ওই আপনার ট্রাম্প বা বাইডেন করে না। এটা ওদের একটা পুরো একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে, এবং লট অফ বিলিয়নিয়ার্স আর দেয়ার। আপনারা সবাই জানেন যে এলান মাস্কের দয়াতেই ট্রাম্প এবারে এসছে, কারণ এলান মাস্ক কোটি কোটি ডলার খরচা করেছে ওর জন্য। তো এগুলো কোনো আহ নতুন ব্যাপার নয় যে ট্রাম্প নিজে সবকিছু করতে পারবে, বা ট্রাম্পের মধ্যে সেই ফ্রিডম থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে, এই চান্সই নেই। কারণ ডিপ স্টেট তখনও ছিল, ডিপ স্টেট এখনো আছে, বিলিয়নিয়ার্স তখনও ছিল, বিলিয়নিয়ার্স এখনো আছে। এবং তারা তাদের রাজনৈতিক যে আহ, আমি বলবো রাজনৈতিকভাবে তারা যেটাকে প্রভাবিত করে, সেটা আমাদের দেশে অল্প বিস্তর আছে। আমাদের দেশেও যে নেই বলবো না, আমরা যে সবসময় চিৎকার করি শিল্পপতিদের এগেনস্টে, তার পিছনে এটাই কারণ যে তারা তাদের বিজনেসের স্বার্থে অনেক সময় তারা রাজনৈতিকভাবে একটা জিনিসকে বা একটা ডিসিশনকে প্রভাবিত করে। তা সেটা তাদের দেশে আমেরিকাতেও আছে, এবং খুব বেশি ভাবে আছে, বিকজ দ্যাট ইজ এ কমপ্লিট ক্যাপিটালিস্ট ইকোনমি। সরকারের সেরম ভাবে কোনো ক্ষমতাই নেই। তা এই ঘটনাটা আমাদের সবাইকে বুঝতে হবে, যে এই পরিস্থিতি এই পরিস্থিতি আহ চিরকাল থাকবে, এই পরিস্থিতির কোনোদিনও চেঞ্জ হবে না। তো এই পরিপ্রেক্ষিতে যেটা এখন সব থেকে খুবই চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমেরিকা ট্যারিফটা অ্যাপ্লাই করেছে জাস্ট, এটা ভাবলে ভুল হবে যে ব্যবসাকে মানে ভারতের দিকে যে পণ্য আমেরিকায় যাচ্ছে তার উপর আমি ডিউটি বসিয়ে ভারতীয় পণ্যকে আটকে দেবো, এটা খুব একটা বড় উদ্দেশ্য নয়। তার থেকেও যেটা বড় চিন্তার বিষয়, সেটা হলো যে আমেরিকা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এই যে ইকোনমিক যে পাওয়ার, এবং তার সাথে সাথে অপারেশন সিন্দুরে ইন্ডিয়ার যে মিলিটারি প্রভেসটা দেখিয়েছে, সেটাতে আমেরিকা খুবই ভীত, আমেরিকা ভয় পেয়েছে অ্যাকচুয়ালি। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি ট্রাম্পকে এই আমেরিকান যে ডিপ স্টেট লবি এবং এই যে সমস্ত ওয়েপন্স লবি, বেসিক্যালি যারা এইসব
ইয়েতে আছে, তারা খুব ভালোভাবে প্রভাবিত করেছে যে ইন্ডিয়াকে খুব সহজ চোখে দেখা আর চলবে না। এখন অনেকেই বলবে যে তাহলে রাশিয়া তো অস্ত্রের দিক থেকে অনেক এগিয়ে, চায়না তো অস্ত্র শুধু নয় অর্থনৈতিক দিক থেকেও অনেক এগিয়ে, তারা তো ইন্ডিয়ার থেকেও অনেক এগিয়ে, 3 গুণ প্রায় জিডিপি যদি ধরা হয়। সুতরাং আমেরিকা তাদের কেন প্রোটেস্ট করছে না? এখন এটা কি হলো বলুন তো, এটা হচ্ছে রাশিয়া চায়না এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আমেরিকার নেই, সেটা আমেরিকা খুব ভালো করে জানে। কিন্তু গত 50, 60, 70 বছরের ইতিহাস যদি আমরা ধরে নিই, ওরা ইন্ডিয়াকে একটা ওই সফট স্টেট হিসেবে চিন্তা করে, এবং সেই যে পরিবর্তন ইন্ডিয়ার এসছে সেটাকে ওরা এখনো ঠিক হজম করতে পারেনি, ওরা ঠিক বুঝে উঠতে পারেনি যে ইন্ডিয়া যে একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে ইন্ডিয়ার সাথে টক্কর নিতে গেলে যে কি বিপুল পরিমাণ একটা নেগেটিভ এফেক্ট আমেরিকায় হবে সেটা আমেরিকা এখনো ঠিক রিয়েলাইজ করেনি। সেই জন্য হঠাৎ একটা সফট টার্গেট হিসেবে চিন্তা করে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার রাইজকে রোকার জন্য, বন্ধ করার জন্য। কিন্তু একটা জিনিস আমি বলি না যে ট্রাম্প অর্থনীতির কিচ্ছু জানে না, যদিও ও কিন্তু বিজনেসম্যান, ও কিন্তু ভালো রকম মানে ওর বিশেষত রিয়েল এস্টেটে এবং আরো বেশ কিছু সেক্টরে, আমি যদিও পুরো ব্যবসার স্ট্রাকচার জানি না, কিন্তু ট্রাম্পের রিয়েল এস্টেট একটা বিরাট ব্যবসা, এবং এই ভারতের বিভিন্ন শহরেও ট্রাম্প টাওয়ার এই সমস্ত আছে। যাই হোক, মানে মোদ্দা কথা আমি বলতে চাইছি, ট্রাম্প নিজেও একজন বিজনেসম্যান হলেও একটা দেশের অর্থনীতি সম্পর্কে ওর খুব একটা ভালো ধারণা নেই। এবং ওর আর একটা প্রবলেম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ও কিছুটা একরোখা নেচার, অ্যারোগ্যান্ট টাইপের পার্সন। অ্যাকচুয়ালি খুব সহজভাবে বলতে গেলে ট্যারিফ লাগিয়ে ইন্ডিয়ার সেরাম কিছু ক্ষতি হবে না, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ট্যারিফ লাগিয়ে অনেক বেশি ক্ষতি হবে আমেরিকার বা আমেরিকানদের, এবং ওই কারণেই ও চায়নার উপর ট্যারিফ অত জোরে লাগায়নি। লাগিয়েছে, বাট ইট ইজ উইথিন এ লিমিট। এর কারণ হচ্ছে যে আমেরিকার দৈনন্দিন সকালবেলা থেকে উঠে আর রাত পর্যন্ত একটা মানুষের যা দরকার পড়ে তার বোধহয় অধিকাংশ জিনিসই চাইনিজ তৈরি হয়, ইন্ডিয়ান অতটা সেরকম ভাবে কিছু যায় না, কিছু স্পেসিফিক সেক্টরই ইন্ডিয়ান আছে, তার মধ্যে ওষুধ একটা, এই সমস্ত আর কি। তো যাই হোক, চাইনিজ গুডস হচ্ছে ওখানে একবারে মানে মাস্ট, উইদাউট দ্যাট দে ক্যান নট সার্ভাইভ। সেই জন্য ও জানে যে এটা একটা বিরাট বড় একটা আনরেস্ট তৈরি হবে হঠাৎ যদি ও চায়নার গুডস এর উপর ইয়ে লাগিয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে আমি বললাম, they cannot compete with the Chinese hegemony also. So they have accepted their superpower. কিন্তু এখন ওরা ইন্ডিয়াকে মানতে চায় না, ওরা এখনো মনে করে ধমকি দিলে ইন্ডিয়া থমকে যাবে, কিন্তু সেটা আর হবে না। এখন সেটা যে হবে না সেটা ট্রাম্প ভালো রকম বুঝতে পারছে, এবং সেই জন্য এই ধরনের একটা আনজাস্টিফাইড ট্যারিফ কতগুলো পার্টিকুলার সেক্টর আমি বলছি, যেমন মেডিসিন সেক্টর, তারপরে যে জেনারেল কনজিউমার গুডস, টেক্সটাইলস। তারপরে আজকে জানতে পারলাম যে সোলার সেল প্যানেল তৈরি করে ইন্ডিয়া, সেখানে অলমোস্ট দে আর ইন দ্য সেকেন্ড স্পট। এবং আরো চিন্তার বিষয় যে মোবাইল, এবং সব থেকে বড় কথা অ্যাপল, তারা ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করে ওখানে সেল করছে। তাহলে সেক্ষেত্রে ট্যারিফ সেখানেও লাগবে, বিকজ ইট ইজ মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া। তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয় যে ট্রাম্পের মাথায় এখন একটা ঘুরছে যে এরম ভাবে যদি আমি একটা ট্যারিফ ওয়ার তৈরি করি ইন্ডিয়ার সাথে, তাহলে ইন্ডিয়া ভয় পেয়ে গিয়ে পিছিয়ে আসবে, রাশিয়া থেকে অয়েল নেবে না, আর বাকি অস্ত্র শস্ত্র যে রাশিয়ার থেকে নেওয়া বা ইত্যাদি ইত্যাদি সেগুলো সব বন্ধ হয়ে যাবে, কিন্তু সব কিচ্ছু হবে না। আর আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে এসব বন্ধ তো কিছু হবেই না, উল্টে এটা আরো বাড়বে। এবং সেটা হয়তো খুব ক্লিয়ারলি একটা জিনিস অলরেডি দেখা যাচ্ছে আমাদের রাজনৈতিক মহলে, সেটা হচ্ছে যে চাইনিজ যে বিদেশ মন্ত্রী ঘুরে গেল ভারতে,
রাশিয়াতে চলে গেল আমাদের বিদেশমন্ত্রী এবং অজিত দোভাল। এবার ভ্লাদিমির পুতিন আসছে ইন্ডিয়াতে, নরেন্দ্র মোদী যাচ্ছে চায়না এসসিও মিটিং এ। সো সামহাউ ইন্ডিয়া কিন্তু আমেরিকার থেকে খানিকটা বেরিয়ে আসছে, এবং একটা আরআইসি যেটা ব্রিক্স, তার থেকে আরআইসি, রাশিয়া ইন্ডিয়া চায়না, একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে। আমি মনে করি যে ট্রাম্পের এটা বিরাট বড় মূর্খামি যে ট্রাম্প এই অ্যাক্সিসটা তৈরি হতে দিল। এটা হওয়াটা কিন্তু আমেরিকার কাছে সব থেকে দুঃখজনক ঘটনা। কারণ আমেরিকা কেন, পৃথিবীর সমস্ত দেশ একত্র হয়ে গেলেও রাশিয়া চায়না ইন্ডিয়া এতখানি পাওয়ারফুল ইন মিলিটারি অর ইন এনি আদার এরিয়া যে সমস্ত দেশ একত্র এদের এগেনস্টে যুদ্ধ করলে এরা জিতে যাবে আরামসে। সুতরাং এই বোকামিটা আমেরিকার করা একদমই ঠিক হয়নি, এবং আমি মনে করি এখনো সময় আছে ট্রাম্পের এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ না হওয়া, যাতে রাশিয়া ইন্ডিয়া চায়না এক অ্যাক্সিসে হয়ে যায়। এবং তার থেকে ডেডলি কম্বিনেশন আর কিছু হতে পারে না। তো যাই হোক, আর আরো একটা ব্যাপার যেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে এই দুটো দেশ, এই চায়না আর ইন্ডিয়া, এতেই 300 crore প্রায় বলা যেতে পারে, মোটামুটি ভাবে 300 crore। আমাদের পৃথিবীর জনসংখ্যা 700 কোটি, তার 300 কোটি এই দুটো দেশে আছে রাফলি। আর কারেন্ট সেন্সাস বা ওইসব অত ক্যালকুলেশন মধ্যে আছে না, একটা মোটামুটি ফিগার। তার মানে যে এই যে বিপুল জনসংখ্যা, এটা একটা বিরাট মার্কেট, এবং এই মার্কেট, আর রাশিয়ার কাছে আছে রিসোর্স, অফুরন্ত রিসোর্স, তেল, সোনা, কি নেই। সুতরাং এরা একসাথে হয়ে গেলে আমেরিকার পক্ষে অসম্ভব। আমেরিকা কেন, ওদের সাথে যদি ইউরোপিয়ানরাও যোগ দেয় তারাও পারবে না কিছু করতে। আর আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ট্রাম্পকে নিয়ে যথেষ্ট চিন্তিত। কারণ এতদিন ওরা যে সুখ ভোগ করে এসেছিল, যে আমেরিকার ছাতায় ওরা ছিল বেসিক্যালি, ইউরোপিয়ান ইউনিয়নটা, সেটা এখন ট্রাম্প বলছে আমি আর ফান্ড করব না, আমি আর সেসব দায়িত্ব নেব না, আমি বেরিয়ে আসবো। সুতরাং এখন ওটা তোমাদের ব্যাপার। অর্থাৎ জার্মানি তার মতো দেখে নাও, ফ্রান্স তার মতো দেখে নাও, ইংল্যান্ড তার মতো দেখে নাও। সুতরাং ইউরোপও যে খুব একটা ভাবে আর আমেরিকার সাথে অ্যালাইন্ড হবে একটা গ্লোবাল ইস্যুতে, সেটা আমারও আর মনে হয় না। তার অনেক প্রমাণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর ওদিকে রয়ে গেল জাপান আর কোরিয়া, এই দুটো দেশ। ইয়েস, দে আর ভেরি ভেরি ক্লোজ টু ইন্ডিয়া, এবং কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই এই দুটো দেশ ভারতের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে যাবে না। তার কারণ হচ্ছে এদের কমপ্লিট ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ নাও ইন ইন্ডিয়া। অলমোস্ট অল জাপানিজ অ্যান্ড অলমোস্ট অল কোরিয়ান কোম্পানি, তারা ভারতে তাদের বিরাট মানে ইনভেস্টমেন্ট, বিরাট বিরাট ইনভেস্টমেন্ট, মানে মানে আমাদের দেশীয় কোম্পানিরা পিছনে পড়ে যাবে, এরা এত ইনভেস্টমেন্ট করেছে। সেই সমস্ত ওদের টেকনোলজি জায়ান্ট থেকে শুরু করে, অটোমোবাইল জায়ান্ট থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, কেমিক্যালস, এভরিওয়্যার। মানে এমন কোনো সেক্টর নেই যেখানে এই জাপানিজ অ্যান্ড কোরিয়ান ইনভেস্টমেন্ট নেই। সে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে আর যেখানে যে ফিল্ডেই নাম লিখতে গেল, তো এই এত বড় ইনভেস্টমেন্ট একটা ভারতবর্ষের বুকে করা হয়েছে এই দুটো দেশ। তারা তো তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, তাদেরকে বললেও তারা কোনোদিনও অ্যান্টি ইন্ডিয়া কোনো অ্যাক্টিভিটিতে যাবে না। সুতরাং খুব ঠান্ডা মাথায় নরেন্দ্র মোদী এই ডিসিশনটা নেয় যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো, কিনে যাব, আরো বাড়িয়ে নেবো হয়তো। দ্বিতীয় আর একটা কথা বলি, যে রাশিয়ার থেকে আমরা যে দুটো জিনিস এখন আপাতত নিচ্ছি, সেটা একটা তেল, একটা অস্ত্র। আর এই অস্ত্র সম্পর্কে আমার একটু ইন্টারেস্ট আছে। অস্ত্র কেনার পিছনে মুখ্য কারণ
হচ্ছে, শুনতে খারাপ লাগবে, অস্ত্রর টেকনোলজি যদি বলা হয়, অর্থাৎ উৎকর্ষ, টেকনোলজিক্যাল এলিয়েন্স যদি বলা হয়, তাহলে কিন্তু ভারত এটা সবসময় দেখেছে এবং এটার পরীক্ষিত সত্য যে রাশিয়ান ওয়েপন্স অ্যাকচুয়ালি টেকনিক্যালি সুপিরিয়র। হয়তো কিছু রিলায়েবিলিটি প্রশ্ন আছে, সেটা আছে আমি জানি, বেশ কিছু কেসে সেই রিলায়েবিলিটি ইস্যুটা এসেছে, কিন্তু ওভারঅল টেকনোলজি যদি বলা হয় তাহলে আমরা দেখব যে আমেরিকান ওয়েপন্স, তার যে ডিকোডিং করা, অর্থাৎ তার যে ইউজ বা ইউজার ফ্রেন্ডলিনেস, অ্যাক্সেস, এগুলো কিন্তু অনেক অনেক বেশি পলিটিক্যালি অ্যালাইনড। অর্থাৎ সেগুলো কিনলে ইন্ডিয়া সেভাবে ফ্রিলি সেগুলোকে ইউজ করতে পারবে না, তার মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকবে। সুতরাং এই রকম জিনিস নিয়ে ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না যুদ্ধের নিরিখে। whereas রাশিয়ান ইকুইপমেন্ট এমনি দমদার, বাট দে উইল হ্যাভ অল দ্য অ্যাক্সেস, যেগুলো আপনারা অনেকেই দেখেছেন, সুখোই 30 MKI বলুন আর S-400 বলুন, সবেতেই ইন্ডিয়া কিন্তু এটা দেখিয়ে দিয়েছে সেই প্রগ্রেসটা, বিকজ দে ক্যান ডু দ্য এক্সিলেন্ট অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং উইথ দিস ওয়েপন্স। এবার আর একটা ব্যাপার বলি, ইঞ্জিনিয়ারিং এ এটা খুব খুব স্বাভাবিক জিনিস যে যখন একটা প্রযুক্তি দিয়ে একটা লাইন, অর্থাৎ যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেটা তৈরি হয়ে যায়, তখন তার উপর একটা আপগ্রেডেড মডেল আনা অনেক বেশি ইজি কম্পেয়ার টু এ নিউ প্রোডাক্ট অর নিউ ডিজাইন। ন্যাচারালি ফাইটার জেটের ইয়েতে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে আমাদের সুখোই 30 MKI, যেটাকে এখন সুপার সুখোইতে কনভার্ট করা হচ্ছে, দ্যাট ইজ মাচ ইজিয়ার অ্যান্ড মাচ কস্ট এফেক্টিভ কম্পেয়ার টু বাইং সাম আমেরিকান F-22 অর F-16 অর F-18, যাই হোক আর কি। এখন এখানে ইয়েস, দেয়ার আর স্টিল সাম টেকনিক্যাল রামব্লিংস, পুরোটা আমি এখন আলোচনায় যাব না, কারণ সেটা আমার আলোচনার বিষয়বস্তুও নয়। যেমন আমরা এখন রাফায়েল নিয়েছি, তার রাফায়েল নেওয়ার পিছনে কারণ আছে যে সেখানে একটা টেন্ডার করা হয়েছিল যেটা হচ্ছে মাল্টি রোল এয়ারক্রাফটের জন্য, এবং সেই মাল্টি রোল এয়ারক্রাফটের জন্য দেখা যায় যে রাফায়েলের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন বা যে ইউসেজ ডিটেলসটা আমরা পেয়েছিলাম, তাতে দেখা যাচ্ছে যে রাফায়েল এয়ারফোর্সের তরফ থেকেই রেকমেন্ডেড হয়েছিল, বিকজ দিস ওয়াজ দেয়ার রিকোয়ারমেন্ট। এখন এটা একটা 4.5 জেনারেশনের এয়ারক্রাফট, এবং তার যে ডগ ফাইট করার ক্যাপাবিলিটি বা তার যে ওয়েপন্স নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি, এবং তার আবার ওই যে বললাম যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার ওয়েপন্সের সাথে তাকে ম্যাচ করাবার, তাকে অ্যাসিমিলেট করাবার যে ক্যাপাবিলিটি রাফায়েলের সাথে আছে, সেটা হয়তো অন্যান্য কোনো ইভেন ইউরোপিয়ান এয়ারক্রাফটেও সেটা পাওয়া যায়। সেই কারণেই রাফায়েলকে চুজ করা হয়েছে। কিন্তু আগামী দিনে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে আমাদের AMC অর্থাৎ 5th জেনারেশন ফাইটার জেটের কাজ চলছে, কিন্তু সেটা টাইম কনজিউমিং, এখনো 10 বছর লাগবে। সুতরাং এই যে কতগুলো ইন্ডিয়া যেটা এই অপারেশন সিন্দুরে দেখিয়েছে, তাতে কতগুলো জিনিস আমার মনে হচ্ছে খুব ক্লিয়ারলি আসবে। সেটা একটা হচ্ছে SU-57E, অর্থাৎ 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যদি ইন্ডিয়া, মানে অলমোস্ট আমি জানি ডিসাইড হয়েছে এটা আমাদের লাগবে, তা সেটা রাশিয়ার থেকে আসবে। কখনোই ইন্ডিয়া আমেরিকান F-35 কিনবে না, এটা আমি একদম লিখে দিতে পারি। দ্বিতীয়, আমাদের যেটা এয়ার ডমিনেন্স, অর্থাৎ যেটা মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটা সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে S-400 has become a wonder during this war, এবং অলরেডি পুটিন S-500 কে এখানে অ্যাসেম্বল করে ম্যানুফ্যাকচার করে, এবং S-500 হচ্ছে অনেক বেশি সুপিরিয়র। তো এই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাইছি যে আগামী দিনে
নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমি বলতে পারি ইন্ডিয়াতে এইসব রাশিয়ান ওয়েপন্স এবং তার সাথে অফকোর্স ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ওয়েপন্স উইল বি দেয়ার, এবং সেটা আসছে, সাবমেরিন আসছে, ফ্রিগেটস আসছে, এবং যে সমস্ত আধুনিক যেসব ডেস্ট্রয়ার গুলো হবে, ফাইটার জেটস হবে, এর মধ্যে মিলিয়ে ঝুলিয়ে থাকবে এগুলো, মানে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। তবে আমেরিকান থাকার চান্স খুব কম। সেই জন্যই আমি বললাম এটা, যে এই জিও পলিটিক্যাল সিচুয়েশনটা ওভারঅল ডিসকাশন করতে গিয়ে আমি সাবস্ট্যান্সিয়েট করছি, সেটা হচ্ছে যে এই ট্যারিফ ওয়ারটা দিয়ে কিচ্ছু হবে না। ট্যারিফ ওয়ারটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কিছুদিনের জন্য হয়তো হ্যাঁ ইন্ডিয়ার এক্সপোর্ট খানিকটা এফেক্টিভ হবে না, এবং ইট উইল ব্যাকফায়ার উইথ আমেরিকা, এবং আমেরিকানসদেরই বেশি পয়সা দিতে হবে, সুতরাং আমেরিকান সরকারকে এটাকে রোল ব্যাক করে নিতে হবে আবার। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে স্ট্র্যাটেজি, যে এবং ইন্ডিয়ার যে রিকোয়ারমেন্ট, সেটা সে অয়েল কেনাই হোক, আর S-400 কেনা হোক, আর S-500 বানানো হোক, বা SU-57E কেনা হোক, এটা তাদের প্রয়োজন অনুযায়ী চলতে থাকবে। এটা কোনোদিনও ট্রাম্পের কথা ইন্ডিয়া কোনোদিনও কিছু শুনবেও না, এটা একবারে মানে জলের মতো পরিষ্কার। এবং এ নিয়ে কারোর কোনো মতবিরোধ থাকাটাও আমি বলবো এটা এক ধরনের আহ আমি ঠিক কনসাস নয় সে, আমি এইটুকুই বলতে পারি। সুতরাং ওভারঅল আমি যেটা মনে করি যে ইভেন মেন স্ট্রিম মিডিয়াতেও আমি দেখেছি যে আর বোধহয় সেরকম আলোচনাও হয় না ওই জন্য, বিকজ আলোচনা করার মতো আর কিছু নেই। কারণ ব্যাপারটা খুব ক্লিয়ার যে আমেরিকা হ্যাভ টু পে দ্য প্রাইস ফর দিস ট্রাম্পস রং ডুইংস। সেটা প্রত্যেকেই বুঝে গেছে, এবং প্রবাবলি ট্রাম্পও বুঝতে পারছে, কিন্তু একটু অ্যারোগ্যান্ট নেচার, ওই জন্য বুঝতে চাইছে বা বলতে চাইছে। তাই এইটাই বলার ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে খুব একটা আর গুরুত্বই দিতে চাই না। তবে হ্যাঁ, আলোচনা চলতে থাকবে, হয়তো ট্রেড টকসও হবে ইন ফিউচার, এবং ডেফিনেটলি দ্যাট উইল কমপ্লাই উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ ইন্ডিয়া। বেসিক্যালি ইন্ডিয়ার ইন্টারেস্ট যেগুলো আছে, যেমন এগ্রিকালচারাল সেক্টর ওপেন হবে না, তারপরে ওদের যেগুলো আনজাস্টিফাইড ট্যারিফ রেজিম যেটা বলা হয়, অর্থাৎ ওরা এখানে পাঠাবে জিরো ট্যাক্সেশন, আর আমরা যখন পাঠাবো তখন ওরা ট্যাক্স বসিয়ে দেবে, এসবও হয়তো কোনোদিনই কিছু হবে না। এগুলো একটা লজিক্যাল এন্ডিংই হবে বলে আমার মনে হয়। তো আমি খুবই আশাবাদী যে ওভার এ টাইম দিস ট্যারিফ ওয়ার উইল বি অ্যান এন্ড, and at the same time India will definitely get the benefit in terms of the commerce and business. শেষ করছি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেইং অ্যাটেনশন। গুড নাইট।